4,000 ইভিএম মেশিন পুড়ে ছাই হয়ে গেল। নিউজ চ্যানেলে এই ব্যাপারটা নিয়ে এত ভালোভাবে খোলাখুলি কেন কথা বলছে না? এগুলোকে আমাদেরকে করতে হবে রে। কলকাতা আলিপুর সংলগ্ন এলাকায় এত বড় একটা সরকারি বাসভবনে কি করে এত বহুতল এত বড় একটা বিল্ডিং কি করে আগুন লাগলো ভাববার বিষয় নয়। ঘটনাটা ঘটেছে 10ই জুন, কিন্তু এই ঘটনার মধ্যে একটা টুইস্ট রয়েছে, যে টুইস্ট আমিও বুঝতে পারছি না কি করে পসিবল। মানে বলছে প্রথমে আগুনটা লাগে 3rd এবং 4th ফ্লোরে, নিয়ে আগুনটা জাম করে 8 এবং 9 ফ্লোরে লেগে যায়, যেখানে কিনা ইভিএম গালা ছিল 10টা বিধানসভার ইভিএম মেশিন। না মানে মাঝে আগুন গালা কেন লাগলো না? 5 নম্বর ফ্লোর, 6 নম্বর ফ্লোর, 7 নম্বর ফ্লোর বাদ দিয়ে 8 নম্বর আর 9 নম্বরে কেন লাগলো? কলকাতা পুলিশ এসআইটি গঠন করেছে এই বিষয়টাকে নিয়ে, জানি না পরবর্তীকালে কি হবে। কিন্তু এই ঘটনার পর অপোজিশন যে নেতারা আছে তারা তো ভাই এই সুযোগ সুবিধা ফায়দা নেবেই। তারা বলছে যে বিজেপি নিশ্চয়ই ভোট চুরি করে পশ্চিমবঙ্গে জিতেছে, ওই জন্য এটা ষড়যন্ত্র করে জ্বালান দেওয়া হলো ইভিএম গুলা, যাতে কোনো প্রমাণই না থাকে যে বিজেপি চুরি করেছে। এবার ন্যারেটিভ এবং রিয়েলিটির মধ্যে পার্থক্যটা বোঝায়। 3rd ফ্লোর অর্থাৎ যেখানে আগুনটা প্রথমে লাগে সেখানে কি ছিল জানো? এনআইসি কনফারেন্স রুম। আচ্ছা, তাছাড়া এই যে মিড ডে মিল জাতীয় যত সংক্রান্ত অফিস সেটা এই 3rd ফ্লোরেই ছিল। ঠিক আছে। তাছাড়া দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের কিছু শীর্ষ নেতাদের অফিস ছিল এখানে, মানে এই ফ্লোরে তৃণমূলী কংগ্রেসের। আর 4th ফ্লোরে কিছু বিশিষ্ট নেতার অফিস ছিল, যেমন রবিউল ইসলাম এবং আমাদের পুষ্পা জাহাঙ্গীর খান। মোট কথা এটো মিলাতে পারো যে এই দুটো তলাতে পুরনো সরকারের এত নথি, এত কাগজ এবং এত কাগজের ফাইল ছিল, ধারণার বাইরে, সেগুলো পুরো সব ছাই হয়ে গেছে। আর 8 নম্বর আর 9 নম্বরে ছিল 10টা বিধানসভার ইভিএম মেশিন। যেমন টিএমসির অনেক প্রয়োজনীয় নথিপত্র ছিল, সেগুলো তো পুরো ছাই হলোই, সাথে সাথে এত 4,000 ইভিএম ভাই পুরো ছাই হয়ে গেল। এক একটা ইভিএম এর দাম অনেক ভাই, এই ইভিএম গুলোর টাকা তো আমাদের পকেট থেকে যাবে পরবর্তীকালে, যাই হোক সেটা আলাদা বিষয়, কিন্তু পুরো তো ছাই হলো। এবারে এতে কার লাভ হলো কার ক্ষতি হলো সেটা সাধারণ মানুষ একটু ভাবলে চিন্তা করলে বুঝতে পারবে। কিন্তু এই যে অপোজিশন নেতারা এই ভোট চুরির ব্যাপারটাকে নিয়ে এত সরগোল করে, বিশেষত আমাদের রাহুল গান্ধী, তো আমি এই জিনিসটা বুঝি না সে কোর্ট কেন যায় না? তার কাছে যখন যথেষ্ট প্রমাণ রয়েছে ভোট চুরির, সে কোর্ট কেন যায় না? হাতে তো সবসময় সংবিধান নিয়ে থাকে, সবসময় সংবিধানের কথা বলে, তাহলে সে তো জানে এই ব্যাপারটা যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 এ যে ইসিআই আছে, অর্থাৎ ইসিআই আইন অনুযায়ী, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আইন অনুযায়ী রেজাল্টের পর 45 দিন ইলেকশন পিটিশনের সময়সীমা থাকে, বা বলতে পারো নির্বাচনী মামলা দায়ের করা আইনি সময়সীমা। কিন্তু আজও অবধি যেখানে যেখানে কংগ্রেস বা অন্যান্য পার্টিগুলো হেরে যাচ্ছে বিজেপির কাছ থেকে, তারা কেন 45 দিনের মধ্যে কোর্টে যাচ্ছে না, পিটিশন ফাইল করছে না? না আজ ইভিএম পুড়ে গেছে বলে জিনিসটা জাস্টিফাই হচ্ছে বলে একটু বেশি চিল্লানো হচ্ছে। কিছু বড় বড় ইউটিউবাররা বলছে যে ওই যে ইভিএম গুলো পুড়ে গেছে, ওই পোড়া ইভিএম থেকে নাকি ডাটা সংগ্রহ করা সম্ভব। আমি জানি না কিভাবে সম্ভব।